আর চার্জার মানে লাইভ দেখবা? হ্যাঁ দেখবেন কেমন আসছে? ছায়া আসছে ব্রাইটনেস দেখা যাবে। স্টার্ট। আচ্ছা, ভিডিও ক্লাসটা সবার সাথে শেয়ার করবেন এবং সবাই জয়েন করুন। আমি খুব দ্রুত ক্লাসটা শুরু করবো, 2-1 মিনিট অপেক্ষা করবো, কারণ যাতে শুরু ক্লাস পার্টটা কেউ মিসিং না করে। আর ক্লাসটা শুরু হওয়ার পরে এইটা যখন শেষ হবে তখন আমি এটা পোস্ট করে দিব গ্রুপে, আপনার গ্রুপে পোস্টটা পাবো। তো যাই হোক, কিছু কথা বলি, গল্প করি। সেটা হচ্ছে যে আমার ইউটিউবে আমাদের যে চ্যানেল আছে কেটেক লার্নিং, এটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে। তবে ইউটিউবের ভিডিও আর ফেসবুকের ভিডিওর ডিফারেন্সটা হচ্ছে যে ফেসবুকে আমরা যখন লাইভ ক্লাস নেই তখন ভিডিওগুলো অটোমেটিক্যালি একটু আলোটা কমে যায়। তো এই কারণে দেখা যাচ্ছে যে লাইভ ক্লাসগুলো থেকে ভিডিওতে ক্যামেরা দিয়ে যে ক্লাসগুলো নেওয়া হয় এটার একটু রেজুলেশন অনেক ভালো হয়, লাইটিং অনেক ভালো হয়। কিন্তু হচ্ছে কি ক্যামেরা দিয়ে ফর্মালি ক্লাস নিতে গেলে একটু টাইম লাগবে, গ্যাপ লাগবে। যেহেতু পরীক্ষার সামনে আমি দ্রুত কিছু ক্লাস নিতে চাচ্ছি, এই জন্যই লাইভ ক্লাসগুলো নিতেছি। এটা হচ্ছে আপনাদের এক্সট্রা সাপোর্ট। আপনারা অনলাইনে যে ইউটিউবে ভিডিওগুলো পাচ্ছেন এগুলো নিয়মিত পাবেন। আজকেও একটু আগে 3টা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, আশা করি ভিডিওগুলো সবাই অনেক উপকৃত হবে। ঠান্ডা বন্ধ। তো আমরা ক্লাসটা শুরু করবো, আপনারা ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। যাই হোক, আমরা শুরু করি। আমার খায়রুস বেসিক ম্যাথ বইটা থেকে নিয়মিত ক্লাসগুলো নেওয়া হচ্ছে। কারণ হচ্ছে কি যে এখানে অনেকে আমাকে বলছেন যে ক্লাস নেওয়ার সময় প্রশ্নগুলো লিখে তারপরে সমাধান। আসলে এইভাবে করতে গেলে অনেক সময় নষ্ট হয় আর ক্লাসের গুরুত্বটা কমে যায় অনেক, তারপরে কনসেন্ট্রেশন অনেকের নষ্ট হয়ে যায়, ক্লাসটা অনেক বেশি লেংদি হয়ে যায়। এই জন্যই আমি বলছিলাম যে আমার লাইভ ক্লাসগুলোতে মূলত, কারণ এখানে যেহেতু আমরা সাবটাইটেল অ্যাড করতে পারতেছি না, আপনারা আমার বইটা থেকে যখন আমি টপিকের নাম বলবো বইটা থেকে একটু দেখে নেবেন। যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করবেন, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, উনি হেল্প করবেন আমাকে। আর আমরা এখন টপিক ওয়াইজ ক্লাসটা নিব। ওকে, তাহলে আমরা শুরু করি। সূচকে হচ্ছে কি প্রথমে খুবই গুরুত্বপূর্ণ কিছু সূত্র আপনাদের ক্লিয়ার করতে হবে। এই সূত্রগুলো আমরা আসলে হচ্ছে কি যে কনসেপচুয়াল বিষয়গুলোতে গুরুত্ব দিব, আর এত বেশি ব্যাখ্যা দিব না যেগুলো আপনারা এমনিতেই পারেন। আমি সবসময় চেষ্টা করি কি বেশি অগুরুত্বপূর্ণ কথাকে ফোকাস না করে গুরুত্বপূর্ণ কথাতে সরাসরি আকর্ষণ নিয়ে আসতে। তো আমরা আজকে শিখবো সূচকের বেসিক সূত্রগুলা। সেই সূত্রগুলোর পরে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে মূলত বিসিএস এ, এবং আপনাদের আমি একটু গুরুত্ব বোঝাই সূচকের এই অধ্যায়টার। যে কোনো বিসিএস পরীক্ষা যতগুলো হয়েছে আপনারা দেখবেন ঘুরে ফিরে প্রতিবারে 2-1টা, ইভেন এমনও ছিল 33তম বিসিএস এ মেবি 4টা প্রশ্ন সূচকের অধ্যায় থেকে আসছে। এটা ছাড়াও এই সামনে প্রাইমারি পরীক্ষা আছে, অথবা নিবন্ধনের পরীক্ষা, অথবা যে কোনো পরীক্ষা যাবে আপনারা দেখবেন সূচকের 2-1টা প্রশ্ন আসবেই। আরেকটা বিষয় হচ্ছে যে সূচকের প্রশ্নগুলা ব্যাংকের পরীক্ষাতেও বীজগণিত থেকে খুব বেশি প্রশ্ন আসে না, কিন্তু ওই সূচকের অধ্যায় থেকে 2-1টা মাঝে মাঝে প্রশ্ন আসে। তো আমরা আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব, আর এই টপিকগুলো হচ্ছে আসলে যারা একটু দুর্বল তাদের জন্যই বেশি ফোকাস করা। এই জন্য আমি একটু ফুটে ফুটে ছোট বিষয়গুলো আলোচনা করব। তো সূচক জিনিসটা কি আপনাদের একটু বোঝাই। আমাদের বইয়ে দেখবেন দেওয়া আছে একটা 2x⁵। এইখানে 2টা হচ্ছে সহগ, আর এই এক্সটা হচ্ছে যার উপর পাওয়ার থাকে সেটার নাম হচ্ছে ভিত্তি বা বেস, আর এইটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ারকেই আরেকভাবে বলা যায় সূচক। তার মানে আমরা যে এ স্কয়ার শিখতেছি, এ স্কয়ারটাই হচ্ছে এক ধরনের সূচক। আচ্ছা, এবার আসি
সূচকের প্রশ্নগুলোতে আসলে কি সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। তো বেসিক কিছু সূত্র আমরা এমনিতে আগে থেকে জানি, যেমন আমরা a স্কয়ার গুণন a স্কয়ার হলে অটোমেটিক্যালি লিখি a টু দি পাওয়ার 4। কিন্তু আসলে a টু দি পাওয়ার 4টা কিভাবে আসলো, এই প্রসেসটা যদি আমি আপনাকে দেখাই যে a2 যোগ 2 সমান সমান a টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে আমরা সূত্র বানাই বলতে পারি যে পাওয়ারগুলা যোগ হবে যখন বেসগুলা সেম হয়। তার মানে বেস যদি সেম না হয় তাহলে কিন্তু পাওয়ার যোগ করা যাবে না। আবার বেস সেম হলে পাওয়ার ভিন্ন হলেও যোগ হয়। তাহলে কখন যোগ হয়, যখন নিচে গুণ অবস্থায় থাকে তখন যোগ হয়। তাহলে এখানে গুণ না থেকে এখানে যদি ভাগ থাকে তাহলে কি হয়, তাহলে বিয়োগ হয়। এটা একটু কমন কনসেপ্ট, অটোমেটিক্যালি আপনারা পারবেন। আমি এই জন্য এগুলো একটু স্কিপ করে একটু অ্যাডভান্স গুলাতে যাই। এই রুট আছে, যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে এর মান 1 হয়। কেন হয় আমি একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিই। সাপোজ a5 - 5 = 0, ঠিক আছে? তাহলে a5 - 5 = কত, মানে 0 মানে আমরা 5 - 5 বা যে কোনো দুটো সমান পাওয়া নিলাম। a টু দি পাওয়ার 5 নিচে হচ্ছে a টু দি পাওয়ার 5, কারণ মাইনাস থাকলে ভাগ হয়, কেটে দিলে কিন্তু 0 হয় না, কেটে দিলে 1 হয়। আর এই একই কারণে যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে তার ভ্যালুটা 1 হয়। আচ্ছা, এবার আসি রুট সম্বন্ধে একটু আপনাদের বোঝাই দেই। রুট আর বর্গমূল, ঘনমূল এগুলো নিয়ে অনেকের সমস্যা হয়। তো সাপোজ দেখেন এই যে রুট a এর মানে কিন্তু অটোমেটিক্যালি এখানে একটা 2 আছে। তো এই 2টাকে আমরা দেখি না বা লিখি না, এটা আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা লিখি পাওয়ার হাফ, হাফ পাওয়ারটাই রুট হয়ে যায়। তাহলে কখনো যদি এর উপর এই যে 1/3 এরকম ফ্র্যাকশন আসে, এটা মানে হচ্ছে কিউব রুট। এই কিউব রুটটাকে লেখার সিস্টেম হচ্ছে এইখানে 3। এখানে অনেকের সন্দেহ আছে কি 3টাকে উঠাই দিলে মনে হয় রুট থাকে, বিষয়টা এরকম না। যখন কিউব রুট আসে তখন এই 3 মানে একাকি 3 এর কোনো ভ্যালু নাই, এটা একসাথে, এই জন্য এটাকে বলতে হবে 1/3। আচ্ছা, তাহলে একসাথে যদি আসে তাহলে কি হবে, যেমন a টু দি পাওয়ার 5 এটা কিউব রুট, তাহলে যেটা হবে এর উপর পাওয়ার 5 আগে থেকেই ছিল, এই কিউব রুটটা যে এটার সাথে গুণ হবে, গুণ হলে এটা ফ্র্যাকশনটা পাওয়ার 5/3 হবে। আচ্ছা, তো বিষয়টা এরকম, এই পাশ থেকে নিচে আসে, এই পাশ থেকে উপরে যায়। আমরা অঙ্ক করার সময় আবার দেখব, খুব গুরুত্বপূর্ণ এখন 3টা সূত্র আপনাদের আমি দেখাই দিব। সেই 3টা সূত্রের একটা হচ্ছে a টু দি পাওয়ার -n, অর্থাৎ ঋণাত্মক আকারে যদি কখনো কোনো পাওয়ার থাকে তাহলে এটাকে ফ্র্যাকশন আকারে লিখতে হয়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং সূচকের বা লগের যে সূত্রগুলো আপনারা যখন পড়বেন তখন এটাকে উল্টা পাশেও মনে রাখতে হবে। তাহলে কিরকম, যে আমি যদি কখনো বলি যে 1/25, তাহলে 1/25 কে লেখা যাবে 1/5², তাহলে এটাকে লেখা যাবে 5 টু দি পাওয়ার -2। অর্থাৎ কখনো যদি ফ্র্যাকশন আকারে পাওয়ার আসে তাহলে এটাকে ঋণাত্মক আকারে লিখতে হয়। তাহলে বিষয়টা যদি আমি উল্টা পাশে বলি যে ঋণাত্মক আকারে পাওয়ার থাকলে ওইটাকে ফ্র্যাকশন আকারে লিখতে হয়, এই বিষয়টা মাথায় রাখবেন। আচ্ছা, এবার আসি, তাহলে যদি এটা কোনো ভগ্নাংশের উপর ঋণাত্মক পাওয়ার থাকে, যেমন a/b এর উপর হচ্ছে -2, তাহলে দেখেন আমরা a/b-টাকে 1/a/b লিখবো, লিখে এই মাইনাসটার জন্যই তো ফ্র্যাকশন নিলাম, তাহলে এখানে কিন্তু মাইনাস লেখা যাবে না, মানে এরকম হয়ে গেল। তাহলে আমরা জানি যে এরকম যদি ডাবল ফ্র্যাকশন কখনো আসে তাহলে নিচের ফ্র্যাকশনটা উল্টে যায়, তাহলে এই যে এরকম হয়ে যাবে b/a। তার মানে এই ফ্র্যাকশনটা এখানে মাইনাসটাকে ডিলিট করে উল্টাই দিলে হয়ে গেল। বিষয়টাকে আমি অঙ্ক করার সময় আবার দেখাই দিব, আপনারা শুধু মনে রাখেন p/q এর উপর যদি -5 হয় তাহলে এটা q/p নরমাল 5 লেখা যায়, কারণ মাইনাসের কারণে ভগ্নাংশটা উল্টে যায়। কিভাবে যায় এখানে আমি দেখাই দিলাম। আচ্ছা, এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ 2টা সূত্র এবার আমরা দেখব। সেটা হচ্ছে যে a টু দি পাওয়ার x = b টু দি পাওয়ার x হলে a = b। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটার মূল কথা হচ্ছে কি, যে যদি কখনো পাওয়ার মিলে যায় তাহলে পাওয়ারকে বাদ দিয়ে বেসগুলোকে ইকুয়াল হিসাবে লেখা যায়। আবার যদি এটা হচ্ছে 1 নাম্বার, এই সূত্র দুটো সবথেকে ইম্পর্টেন্ট আগের গুলোর থেকে। আর 2 নম্বর সূত্র হচ্ছে কি, a টু দি পাওয়ার x = a টু দি পাওয়ার y হলে x = y। এই দুইটা জায়গায় আমরা দুইটা জিনিস দেখতেছি, যে পাওয়ার মিলে গেলে পাওয়ার বাদ আর বেস মিলে গেলে বেস বাদ, অর্থাৎ যেটা মিলে যাবে সেটা বাদ দিতে হয়। এটা হচ্ছে সূত্র। কথাটা শুনতে সোজা লাগতেছে, এখন এই কথার উপর বেস করে কিন্তু সূচকের প্রচুর প্রশ্ন সমীকরণ আকারে করে। হ্যাঁ, ক্যামেরা উল্টা হচ্ছে। আচ্ছা, ক্যামেরাতে কি সমস্যা হচ্ছে? ক্যামেরা উল্টা না? ওকে, ক্যামেরাটা সোজা করা যাবে তাহলে না, সেদিন সরাসরি আসছিল তো।
ওইটাই এটা ভুল আচ্ছা, আমরা গতদিন ক্লাসটা নিয়েছিলাম, ফোনটা ল্যান্ডস্কেপ করে রাখলেও ঠিক ছিল, এই জন্য আজকে করছিলাম, কিন্তু অনেকে সমস্যা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন মূল অঙ্ক শুরু করবো। এতক্ষণ আমরা সূত্রগুলো দেখলাম, এখন সেই মূল অঙ্কে এই সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হয় এই বিষয়টা আমরা দেখব। তো যাই হোক, শুরুতে দু একটা আমরা ছোট ছোট অঙ্ক করি, যে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং, যে এক্স স্কোয়ার এর উপর আছে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5। অর্থাৎ আপনি খেয়াল করেন যে এই উপরে নিচে পাওয়ার এইভাবে ডাবল পাওয়ার থাকলে এইটাকে একসঙ্গে লিখতে হয়, কিন্তু যখন এটা পাশাপাশি থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে পাওয়ারের উপর ডাবল পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, আর পাশাপাশি থাকলে যোগ হয়। কি ধরনের মিস্টেকটা এখানে হতে পারে খেয়াল করেন, কম জানা লোকদের। এই 3 আর 2 যদি 5 বলেন তাহলে ভুল হবে, কারণ এখানে গুণ হবে। আবার এই 6 আর 5 6 30 বলা যাবে না, এখানে 5 আর। তো যাই হোক, এবার আমরা অঙ্ক শুরু করি। অঙ্কে দেখি আচ্ছা, ওকে, কমেন্ট বক্সটা অফ করে দাও দেন। কি হচ্ছে সমস্যা? কমেন্ট বক্সের জন্য নিচের অংশ দেখা যাচ্ছে না, কমেন্ট বক্স উঠতেছে এখানে। আমি এরকম Comment box তো নিচে। ফার্স্টটাই ঠিক ছিল, প্রথমটাই ঠিক ছিল। আচ্ছা, কমেন্ট বক্সের জন্য দেখা যাচ্ছে না, আপনার নিজে কমেন্ট বক্স অফ করে রাখতে হবে, এতটুকু তো নিজে জানতে হবে। কমেন্ট বক্স আমরা অফ করে দিতে পারি না। হ্যাঁ, কমেন্ট করবেন, যাদের কমেন্টে সমস্যা হচ্ছে তারা কমেন্ট বক্সটা হাইড করে রাখা যায়, হাইড করে রাখবেন। আচ্ছা, আমরা অঙ্ক শুরু করি। প্রথমে একটা আমরা বেসিক ম্যাথ বইয়ের 570 নম্বর পৃষ্ঠায় 12 নম্বর অঙ্কটা আছে। অঙ্কটা বলতেছে কি যে a টু দি পাওয়ার -1 প্লাস b টু দি পাওয়ার -1 এর উপর আবার মাইনাস হোল পাওয়ার 1। এটা যদি খেয়াল করেন, এইরকম অঙ্ক কিন্তু জটিলতা তৈরি করার জন্য এটাকে কয়েকবার মাইনাস মাইনাস পাওয়ার দিয়ে অনেক ব্যতিক্রম করে ফেলা যায়, দেখতে ভয় লাগে। কিন্তু আসলে এই বড় অঙ্কে দেখে ভয় খাওয়ার কিছু নাই, সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হবে। আপনি এই পাওয়ার ব্র্যাকেটের পরের পাওয়ারগুলো হিসাব করে এইখানে আসেন, এইটুকুর জন্য আপনার কি করা দরকার? একটু আগে আমরা শিখছিলাম মাইনাস পাওয়ার থাকলে, বুঝতেছি। একজনকার ক্যামেরা ফার্স্টে ঠিক ছিল, একদম ক্যামেরা এটা ঠিক আছে না? লাইভে ওরা আবার যাদের মতো উল্টো করে নিতে পারে। দেখি আচ্ছা, ক্যামেরাতে কি কোনো সমস্যা হচ্ছে আপনারা একটু কমেন্ট করুন। হ্যাঁ, আমরা তো এখানে দেখতেছি ঠিক আছে, কিন্তু কেউ বলতেছেন ল্যান্ডস্কেপে ঠিক আছে, কেউ বলতেছেন লম্বায় ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। তো যাই হোক, এখন দেখেন যে a টু দি পাওয়ার -1 আর b টু দি পাওয়ার -1, এখানে যেটা করতে হবে 1/a প্লাস 1/b। এটা কিভাবে আসলে আমরা দিলাম মাইনাস পাওয়ার, মানে ফ্র্যাকশন আকারে লিখতে হয়। এই 1 মানে কিন্তু এই 1 না, খেয়াল করেন এখানে যদি 5 থাকতো তাহলে এইখানে কিন্তু তারপর 1ই হইতো, এই 5টা আসলে লেখা যাইতো এইখানে। এখন আমরা এখানে সরাসরি 1/a দিলাম, কারণটা হচ্ছে কি যে এই 1টা কিন্তু এখানে পাওয়ার আকারে 1 আছে, তো এর উপর পাওয়ার 1 দেওয়া না দেওয়া সমান, এই জন্য আমরা লিখি নাই। তাহলে এটা আসি, এটাকে -1, তাহলে a আর b এর লসাগু করলে ab, এখানে b প্লাস a হয়, আমরা সরাসরি a প্লাস b সাজায় লিখলাম, লিখে উপরে লিখলাম -1। আচ্ছা, ওই যে ঋণাত্মক পাওয়ার লেখার সময় আমি একটা কথা বলছিলাম, ফ্র্যাকশন আকারে পাওয়ার হলে এটাকে উল্টাই দিতে হয়। কিরকম? এটা যদি আমরা লিখতে চাই বিস্তারিত, তাহলে আমরা লিখব যে 1/a প্লাস b ডিভাইডেড ab। এটাকে যদি আমরা উল্টাই দেই তাহলে হয়ে যাবে ab ডিভাইডেড a প্লাস b। এই জিনিসটাই আমরা যদি সূত্রটা ভালো করে বুঝি তাহলে ডাইরেক্ট লিখে দিব মাইনাস পাওয়ার থাকলে ফ্র্যাকশনগুলো উল্টে যায়, তাহলে ab ডিভাইডেড a প্লাস b। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা যদি খেয়াল করেন, এখানে যদি আমি আরো একটা ব্র্যাকেট দিয়ে আবার -1 দিতাম না, তাহলে এই যে শেষে এখনো কিন্তু অ্যান্সার বাইর হইতো না, আরো একটা লেজুর -1 থাকতো, ওটাকে আবার উল্টাই দিতাম। তার মানে মাইনাস পাওয়ার আসলে যা শুধু ফ্র্যাকশনটাকে উল্টাই দিতে হয়, এতটুকু মনে রাখলে যতগুলো পাওয়ার দেয় দেখ, সমস্যা নাই। আচ্ছা, এবার আসি এই জাতীয় প্রশ্নগুলোতে সূচকের দেখা যাচ্ছে যে ফ্র্যাকশন অথবা রুট আসলে ঝামেলা হয়ে যায়। তো আমি রুটওয়ালা কিছু অঙ্ক আপনাদের বোঝাই দিই। খেয়াল করেন, নরমালি একটা সংখ্যা আগে দেখাই দিই, √3/6 পাওয়ার 6।
তাহলে এই রুট 3 6 এই কথাটা মানে কি দেখেন রুট 3 মানে কি রুট 3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/2 1/2 আচ্ছা এটা হচ্ছে পাওয়ার আকারে আছে আর এই 6 তো আগে থেকে পাওয়ার আছে তাহলে এই 6 এর উপর 6 খেয়াল করেন তো a স্কয়ার এর উপর পাওয়ার কিউব যদি হয় তাহলে এই দুটো পাওয়ারে গুণ হয় না তাহলে একই রকম করে মনে করেন হাফ আর 6 গুণ হবে তাহলে নিচে 3 থাকবে দেখেন কোনটা নিচে কোনটা উপরে এগুলা নিয়ে কিন্তু উল্টা পাল্টা করা যাবে না আচ্ছা তাহলে হাফ বাই 6 যদি আমরা হাফ আর 6 গুণ করি তাহলে এটা হয়ে যাবে 6 কাটাকাটি করলে 3 টু দি পাওয়ার 3 হলে आंसर হচ্ছে 27 তাহলে দেখেন বিষয়টা হচ্ছে মূল থিমটা হচ্ছে যে এখানে যাই থাক এটা উপরে পাওয়ার আকারে ফ্র্যাকশন হবে আর আগের যে পাওয়ারটা ছিল ওটার সাথে গুণ হবে তো এরকম ছোট জিনিসগুলো সবাই পারবে কিন্তু যখন অনেক কয়েকটা দিয়ে দিবে তখনই অনেকের ঝামেলা হয়ে যায় আচ্ছা তাহলে এই ঝামেলাটা আমরা একটু টুকাই নিই যে ঝামেলা কিভাবে সমাধান করতে ইউজ করে আমি চলে যাচ্ছি নাকি বাউন্ডারি বাইরে হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে আসি এবার আমরা দেখবো 17 নম্বর অঙ্ক এই অঙ্কটা অনেকগুলো পরীক্ষায় আসছে কমনও আসছে অনেক পরীক্ষায় হবো সামনেও আসতে পারে তো এটা হচ্ছে পাওয়ার এরকম 2-3টা সংখ্যার সাথে পাওয়ার 4 থাকবে এখানে যদি আপনাদের বোঝাই দেই যে এখানে প্লাস থাকা আর এখানে গুণ চিহ্ন থাকা দুটো কিন্তু এক কথা না যখন গুণ চিহ্ন থাকবে তখন বুঝে নিতে হবে যে এটা সম্পূর্ণটাই একটা রাশি বিষয়টা যদি আরো বুঝি আমি যে ab টু দি পাওয়ার a স্কয়ার তার মানে কি a স্কয়ার b স্কয়ার লেখা যায় কারণ এখানে একটা গুণ অবস্থায় আছে তাহলে এখানে গুণ চিহ্ন মানে এই পাওয়ার 4টাকে দুইটাকে দিয়ে দেওয়া যায় কি রকম 3 টু দি পাওয়ার 4 গুণন √5 এটার পাওয়ার 4 কারণ কি এই গুণ অবস্থা আছে এরকম তাহলে আমি যদি এখানে গুণ চিহ্ন দিয়ে আরো 4-5টা সংখ্যা লাগাই দিতাম তাহলে সবগুলোর উপর পাওয়ার 4টাকে ভেঙে ভেঙে দিয়ে দিতাম এখন আসি এটার সাথে যদি ক্যালকুলেশন করি তাহলে 3 ইনটু 1/2 ইনটু 4 মানে এখানে 2 থাকে গুণন 5 এই যে আগে থেকে আছে 4 আর এখানে হাফ এসে যুক্ত হয়ে গেল তাহলে হলো 2 তার মানে 3 স্কয়ার গুণন 5 স্কয়ার তাহলে হচ্ছে 9 ইনটু 25 তাহলে হচ্ছে 225 এটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার তো দেখেন যে এটা আমরা লিখতে লিখতে অনেকগুলো লিখে ফেললাম মজায় মজায় কিন্তু সময় কিন্তু চলে গেছে অথচ এই অঙ্কটা 10 সেকেন্ডে সমাধান করা সম্ভব বাট সমস্যা হচ্ছে কি কেউ সমাধান করতে পারলে হাততালি দেয় মানে খুশি কিন্তু সমাধান করার সাথে সাথে তো টাইমের ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট যেই প্রশ্নগুলো সহজ সেই প্রশ্নে নরমালি 40 সেকেন্ড সময় বরাদ্দ থাকলে আপনাকে 20 সেকেন্ডের মধ্যে করতে হবে কারণ কি মাঝে মাঝে কিছু প্রশ্ন অনেক লেংদি থাকে আপনি চাইলেও শর্টকাটে করতে পারবেন না তাহলে এখানে আমরা টাইমটা কিভাবে সেভ করব এই বিষয়টা আপনাদের আমি দেখাই দিই খেয়াল করেন তো যদি a এর উপর a স্কয়ার গুণন a এর উপর b এর উপর স্কয়ার হয় আমরা লিখি না ab হোল স্কয়ার তার মানে হচ্ছে কি যে যদি কখনো দুইটা পাওয়ার সেম হয় তাহলে আমরা এটাকে হোল পাওয়ার দিয়ে দিতে পারি তাহলে বলেন তো এই রুট a গুণন রুট b এটাকে কি হোল পাওয়ার দেওয়া যায় হ্যাঁ যায় কেন যায় কারণ দুইটাই সেম আছে তাহলে আমরা কি বলতে পারি ab হোল পাওয়ার হোল রুট আচ্ছা এই বিষয়টাকে যদি আমরা একটু ভেঙে বলি তাহলে a এর উপর পাওয়ার হাফ গুণন b এর উপর পাওয়ার হাফ তাহলে ab দুটাই কমন নিয়ে হোল পাওয়ার হাফ এই হোল পাওয়ার হাফটাকে এটাকে হোল একসঙ্গে সম্পূর্ণটার উপর দিয়ে দিলে হয়ে গেল রুট ab তো এই জিনিসটা যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে দেখেন আরো একটা বিষয় আমি বোঝাই দিই তাহলে আরো ক্লিয়ার হবে আমি সবসময় চেষ্টা করি কি ইন্ডিভিজুয়াল একটা দুটো প্রশ্ন না আমরা আসলে নিয়মটা শিখবো তাহলে আমি একটা প্রশ্ন সমাধান করার সময় আমি দেখাই দিব এটা আরো অন্য এইভাবে আসলে কি হবে অন্যভাবে আসলে কি হবে আরো জটিল করে আসলে কি হবে তখন যেটা হবে আপনি শিখতেছেন 5টা প্রশ্ন কিন্তু 50টা প্রশ্ন সমাধান করার কোয়ালিটি আপনার ভিতর তৈরি হবে আচ্ছা তাহলে আমরা দেখি যে এখানে যদি আপনার রুট না থাকে একটাতে কিউব রুট আর একটাতে কিউব রুট থাকতো তাহলে কিন্তু হোল রুট দেওয়া যাইতো হোল কিউব রুট দেওয়া যাইতো কারণ দুটো তো সেম কিন্তু একটাতে যদি রুট আর একটা যদি কিউব রুট থাকে এবার কিন্তু হোল পাওয়ার দেওয়া যাবে না তাহলে মূল থিমটা হচ্ছে সেম হইতে হবে কি রকম এখানে যদি এর উপর স্কয়ার যদি এর উপর বি কিউব থাকতো আমরা কি এ বি হোল কিউব বা এ বি হোল স্কয়ার দিতে পারতাম অবশ্যই পারতাম না এই একই কারণে আমাদের এখানে দেখেন যে যেহেতু রুট রুট মিলে গেছে তাহলে আমরা এতগুলো লেখা কেন লিখতে যাবো বলেন তো এই যে 3 আর 5 গুণ করে 15 রুট দিতে পারি না 15 রুট দিলে তো হোল রুট দেওয়া যায় এই 15 হোল রুটের এই রুটের হাফ আর 4 কেটে গেলে থাকে 15 উপর স্কয়ার স্কয়ার সমান সমান হচ্ছে 225 দেখেন 5-6 লাইনের অঙ্কটা 3 লাইনে হলো এবং দুইটাই কিন্তু লজিক্যাল এখন বিষয় হচ্ছে কি যে আগে শিখতে হবে পারতে হবে তারপরে স্মার্ট ওয়েতে দ্রুত করার টেকনিক অ্যাপ্লাই করতে হবে তো যাই হোক আমরা আরো যে একটা প্রশ্ন দেখবো এটাকে আমরা এইভাবে দেখলাম তাহলে এই অঙ্কগুলো 2-3 ভাবে করা যায় যেভাবে করবে সেভাবেই সম্ভব সমস্যা নেই আচ্ছা এবার আসি আমরা নেক্সট একটা দেখি এই বইয়ে 18 নম্বর প্রশ্নে আছে যে 3 কিউব রুট গুণন 4 কিউব রুট
টু দি পাওয়ার 6। এখানে দেখেন যেখানে আগে থেকে পাওয়ার আছে বাট পাওয়ারটা সেম আছে, তাহলে এটাকে আমরা হোল পাওয়ার দিয়ে দিতে পারি, আবার ভেঙে ভেঙে 6টাকে 2টার উপরে দিয়ে দিতে পারি। তো আমরা যদি একসঙ্গে দিয়ে দেই তাহলে 3 আর 4 12 কিউব রুট এরপর পাওয়ার 6, তাহলে 12 গুণন আমরা জানি কিউব রুট মানে 1/3, এটা কিন্তু পাওয়ার আকারে আছে, আর 6 3 আর এটা কেটে দিলে হচ্ছে 12 উপরে স্কয়ার সমান সমান 144, এটা आंसर। এইভাবে করার কারণে খুব দ্রুত হলো, বাট সমস্যা হচ্ছে কি এইভাবে করার জন্য আপনার তো এতটুকু মাথায় থাকতে হবে যে 3 আর 4 গুণ করে দিলে হোল পাওয়ার কিউব রুট দেওয়া যায়, বাট এই পয়েন্টটা অনেকের জানা না থাকার কারণে এই দুইটাতে আলাদা আলাদা পাওয়ার দিয়ে সময় একটু বেশি নেন। সমস্যা নাই, তবে যদি কিছু জানা থাকে তাহলে একটু দ্রুত বেশি করা যায়। আচ্ছা, তো যাই হোক এই বিষয়টা আমরা এখন ক্লোজ করি। আমরা এখন ফর্মাল কিছু অঙ্ক দেখব, যে অঙ্কগুলো প্রায় সময় বেশি বেশি পরীক্ষা আসে। এই 19 নম্বর প্রশ্নে, আচ্ছা 19 নম্বর প্রশ্ন বলতেছে কি যে 1000 x বাই, এটা হচ্ছে যে পদ্ধতি 2 নম্বর সূচকের মান বের করা, 571 নম্বর পৃষ্ঠা আছে। যাদের কাছে বই থাকবে তারা অবশ্যই ফর্মালি বইটা সাথে নিয়ে খাতা কলম নিয়ে একটু সিরিয়াসলি ট্রাই করবেন। খামখেয়ালি ভাবে হঠাৎ সামনে চলে আসছে ক্লাস দেখতেছি এইভাবে মনে নিলে হবে না। যাদের সমস্যা আছে ম্যাথে তারা এই বিষয়টা গুরুত্ব দিবেন। তাহলে আমরা আসি যে 1000 x/3 = 10, এটা একটা প্রশ্ন। তো দেখেন এটা কিন্তু একটা প্রশ্নের স্যাম্পল। আমি কিছু কথা বলি যে এই ধরনের প্রশ্নগুলো সব থেকে বেশি আসে, যে ইকুয়াল দিয়ে দুই পাশে দুটো মান দেওয়া থাকে আর এক পাশে একটা অজানা রাশির মান বের করতে বলে। তাহলে এখানে যেটা করতে হবে, আমরা একটা জিনিস শিখছিলাম সূত্র মনে আছে, a টু দি পাওয়ার x = b টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার x = a টু দি পাওয়ার y, মানে যেটা মিলবে সেটা বাদ দিয়ে দিতে হয়। তাহলে এখানে আমাদের মিলাই দেওয়া থাকবে, বিষয়টা এরকম না, মিলাই নিতে হবে। এই মিলাই নেওয়ার পরে যেটা মিলে যাবে সেটা বাদ দিতে হবে, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে এখানে 1000 দেওয়া আছে, এই 1000 কে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার কিউব। আচ্ছা 10 টু দি পাওয়ার কিউব না দিয়ে আমরা 100 উপর হিসাব করতে পারতাম, অথবা দেখা যাচ্ছে অন্য কোনো সংখ্যা বানাইতে পারতাম, কিন্তু 10 কেন নিলাম? কারণটা হচ্ছে কি ডান পাশে 10 দেওয়া আছে। তাহলে বিষয়টা হচ্ছে সবসময় টার্গেট করতে হবে দুই পাশে কিভাবে ইকুয়াল করা যায়। কি সামনে সমস্যা আছে? ভাইব্রেশনটা কোথায় গেলে? ও আচ্ছা, ভাইব্রেশন সমস্যা না? হ্যাঁ, ভাইব্রেশন সাউন্ড এই কমাই দিলে কি সাউন্ড ক্লিয়ার হবে? না না, সাউন্ড না, ভাইব্রেশনের একটা অপশন আছে মেসেঞ্জারে, এই মেসেঞ্জারে এইটা খুবই ডিস্টার্ব করে। আচ্ছা আচ্ছা, যাই হোক মেসেঞ্জারে আর কি SMS আসলে ভাইব্রেশনে অথবা কমেন্ট করলে ভাইব্রেশনের সমস্যাটা হচ্ছে, আমি সেটিংটা আজকে ঠিক করে নিব, মানে এটা মেসেঞ্জারে আর কি সমস্যা। তো যাই হোক আসি, তাহলে 10 টু দি পাওয়ার কিউব আর উপরে আগে থেকে আছে x/3 = 10, এই 3 কেটে দিলে 10 টু দি পাওয়ার x = 10। এখন দেখেন এই দুই পাশে বেস মিলে গেছে, তাহলে আমরা মনে মনে জানি এটার উপরে একটা পাওয়ার 1 আছে, তাহলে আমরা লিখতে পারি x = 1। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু 1000 না দিয়ে যদি 525 দিত তাহলে কিন্তু বিষয়টা মিলতো না। সূচকের অঙ্কে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং, যে সবসময় দুই পাশে মিলাই দেওয়া থাকে, বাট সংখ্যাগুলো একই দেওয়া থাকে না, একটু ঘুরায় ফিরে দেওয়া থাকে, আপনাকে মিলাই নিতে হবে। আচ্ছা, তো আমরা আরো দুই একটা প্রশ্ন দেখব। প্রশ্নটা হচ্ছে এরকম, আপনার বই যাদের কাছে আছে দেখেন 25 নম্বর প্রশ্ন, 572 নম্বর পৃষ্ঠায় 25 নম্বর প্রশ্ন হচ্ছে এরকম যে 2 টু দি পাওয়ার x plus 2 to the power x plus 2 to the power x plus 2 to the power x equal to 2 to the power n। তো বলতেছে যে এই n এর প্রেক্ষিতে x এর মান কত। আচ্ছা, এরকম কয়েকটা প্রশ্ন এখানে আছে, প্রায় সময় ব্যাংকে বিশেষে বিভিন্ন 3 টু দি পাওয়ার x 3টা, 4 টু দি পাওয়ার x 4টা, 5 টু দি পাওয়ার n 5টা, তারপর 3 টু দি পাওয়ার 10, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 30, এরকম অনেকগুলো পাওয়ার দিয়ে একই রাশি অনেকগুলো দেওয়া থাকে। তো এগুলো কিভাবে করতে হয় একটু দেখি। আচ্ছা, এটা করার আগে আপনাদের একটা কনসেপ্ট দেই, a² + a², এইভাবে যদি থাকতো আপনারা কি করেন, 2 টু দি পাওয়ার a² লেখেন না, 2 * a², মানে দুইটা a²। তার মানে রাশি যদি মিলে যায় আর যোগ চিহ্ন থাকে তাহলে আমরা এগুলোকে যোগ করে গুণে যোগফল বসাই। তাহলে ওই বিষয়টা এখানে আমরা করব, যে এগুলো হচ্ছে x আর কি। তো বলতেছে যে 2 টু দি পাওয়ার x আছে 4টা আর ওই পাশে আছে 2 টু দি পাওয়ার n। তো এখানে মানটা জানতে চাইছে যে x এর মান কত। তাহলে আমরা দেখছি 4টা 2 টু দি পাওয়ার x আছে, তাহলে লিখলাম 4। এই 4 কিন্তু 2 2 2 2 করে যোগ করে, বিষয়টা এরকম না, বিষয়টা সেখানে 4টা। তাহলে আমরা লিখলাম 1 2 3 4, এই 4 কি আছে 4টা 2 টু দি পাওয়ার x, এখানে গুণ চিহ্ন। আচ্ছা, এখন দেখেন এটা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n।
এখন আমরা কি জানি যে এই পাশে 2 যেহেতু আছে তাহলে এই পাশে সম্পূর্ণটার বেস যেন 2 হয়, তাহলে বেস 2 আনার জন্য যেটা করতে হবে এই 4 কে 2 বানাইতে হবে, তাহলে 2a² ইনটু 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। তাহলে এই দুইটা 2 মিলে এখন যদি আমরা সমন্বয় করি তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, আর এই দুই 2 যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে x প্লাস 2 ইকুয়াল টু n। আচ্ছা, এটা আমাদের আসলে এখন আমাদের যেহেতু x এর মান চাইছে n এর প্রেক্ষিতে ইন টার্মস অফ n, ব্যাংকের পরীক্ষায় কথাগুলো থাকে, তো ইন টার্মস অফ n মান কথার অর্থ হচ্ছে কি যে x এর মানটা n এর প্রেক্ষিতে কত, মানে অ্যানসারে n থাকবে কিন্তু আমাদের ভ্যালুটা বের করতে হবে x এর, অতএব x সমান সমান n মাইনাস 2। তাহলে এই জিনিসটা আমরা দেখেন 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 এইরকম অনেকগুলো প্রশ্ন আসে। এগুলোতে যারা জানে না বা কম জানে তারা হচ্ছে কি মুখে মুখে মিলাই 10 10 20 আর 10 30, অথবা এখানে 3 টু দি পাওয়ার আছে তাহলে 3টা 3 টু দি পাওয়ার 10, মানে আছে যে সিস্টেম না জানলে যে সমস্যাটা হবে। আচ্ছা, সিস্টেমটা হচ্ছে এরকম, দেখেন এখানে 3টা 3 টু দি পাওয়ার 10 আছে, এইভাবে লিখলাম, লেখার পরে এখানে তো গুণ অবস্থায় আছে তাহলে এখানে উপরে একটা পাওয়ার 1 আছে, তাহলে 3 ইনটু 3 টু দি পাওয়ার 10, তাহলে এই দুটো থেকে আমরা যদি একটা 3 কমন নেই তাহলে 1 প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 3 এর উপর পাওয়ার 11। এই যে দেখেন বিষয় হচ্ছে যে 3 এর উপর 10 3 এর উপর 10 3 এর উপর 10, এই তিনটা 3 এর উপর 10 মিলে যা হয় যোগ করলে যা হবে একটা 3 এর উপর 11 পাওয়ার দিয়ে অ্যানসার তাই হবে। তো এগুলা চোখের দেখায় করা যাবে না, এগুলা রুলস আকারে করতে হবে। আচ্ছা, এবার আসি আমরা বিগত সালের প্রশ্ন সহ বিভিন্ন প্রশ্ন এখন আমরা সমাধান করব। তো শুরুতে আমি হচ্ছে যে আপনাদের কিছু বিষয় দেখাই দিই, এগুলো হচ্ছে খুব ইজি প্রশ্ন, আস্তে আস্তে আসতেছি। আর সূচকের অধ্যায়টা আসলে সম্পূর্ণটাই ইজি, অনেকের ধারণা কম থাকার কারণে অনেকের কাছে কঠিন লাগে, মূলত বিষয়টা খুবই ইজি। আচ্ছা, আপনারা দেখেন এবার আসি এখানে 27 নম্বর প্রশ্ন, সূচকের সমাধান। 27 নম্বর প্রশ্নে আছে যে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81। এইখানে আমি কিছু বিষয় আপনাদের বলি, আগে আমরা শিখছি যে দুই পাশে পাওয়ার মিলাইতে হবে অথবা বেস মিলাইতে হবে। তো এই 81 কে কিভাবে দ্রুত ভাঙা যায়, যে কোনো বড় বড় সংখ্যাকে দ্রুত ভাঙানোর সিস্টেম হচ্ছে বিশেষ করে সূচকের অঙ্কে পাওয়ারওয়ালা সংখ্যাগুলোকে নেওয়া। যেমন 81, 3 আর 27 গুণ করলে 81 হয়, আবার হচ্ছে কি 9 আর 9 গুণ করলে 81 হয়। আমরা কোনটাকে নিব? সবসময় গুরুত্ব দিব যেগুলোর পাওয়ারওয়ালা সংখ্যা, মানে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা, এগুলা নিলে যেটা হবে দ্রুত আপনি এটাকে ভেঙে চুরে সমান করে ফেলতে পারবেন। তাহলে দেখেন x টু দি পাওয়ার 4, এখানে যদি আমরা 81 কে 3 এর উপর পাওয়ার 4 হয়, এটা আমরা ডাইরেক্ট কিন্তু সবাই জানি না, বা নতুন কোনো সংখ্যা দিলে আমরা জানবো না, সমস্যা হয়ে যাবে। তখন আমরা যেটা করবো যে আমাদের ক্যাচিং পাওয়ার যতদূর কাজ করে 9 কাজ করতেছে, ওকে ডাক। তাহলে এখন 9 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 3a² দুইটা 3a² সমন্বয় করে একসঙ্গে লিখলে লেখা যায় 3 টু দি পাওয়ার 4। এটা হচ্ছে সংখ্যা ভাঙানোর সিস্টেম। আবার আসি আপনাকে বাম পাশে x এর পাশের উপরে যে 4টা আছে এটাও তো আপনাকে হেল্প করবে, যে ডান পাশে 4ই আসবে, তাহলে x ইকুয়াল টু লেখা যায় 3, 4 দুই পাশ থেকে বাদ দিয়ে দেওয়া যায়। আচ্ছা, বিষয়টা আসলে যদি এই বাদ দেওয়ার বিষয়টা যদি আপনাদের আরো বোঝাইতে চাই তাহলে দেখেন আমরা যদি বলি যে উভয় পক্ষকে এই যে রুট পাওয়ার 4 নিলে এই যে 3 পাওয়ার 4 রুট পাওয়ার 4 এটা কেটে দেওয়া যায় না, তাহলে থাকে কি x ইকুয়াল টু 3। তো বিষয়টা এরকম। আচ্ছা, এখন আমরা দেখবো বিগত বিসিএস এর প্রশ্ন সহ বিভিন্ন প্রশ্নের সমাধান এবং কিছু জটিল প্রশ্ন। তো আসি, আচ্ছা এটা 36 নম্বর বিসিএস একটা প্রশ্ন আসছে, বলছে যে 25 ইনটু, এটা বেসিক ম্যাথের 30 নম্বর অঙ্ক, 25 ইনটু 2x প্লাস 3 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। এখানে দেখেন আপনারা দেখেই বোঝা যাচ্ছে এখানে 5 আছে এখানে 25 আছে, তাহলে 25টাকে 5 বানাইতে হবে। আচ্ছা, তাহলে 25টাকে যদি আমরা 5 বানাইতে চাই তাহলে কি করব, 5 এর উপর স্কয়ার। এই স্কয়ার যখন দিব আগে কিন্তু সম্পূর্ণ পাওয়ারটার সাথে এই স্কয়ারটা গুণ হয়ে যাবে। তাহলে গুণ যদি হয়, আচ্ছা এখানে আর কিছু কথা বলি, অনেকে আছে বীজগণিতে সুন্দর সুন্দর করে লিখতে থাকেন একেবারে 4-5 লাইন লিখে ফেলেন। এমসিকিউ পরীক্ষায় কেউ আপনার সমাধানের স্টাইলটা দেখতে চায় না, দেখতে চায় আপনি অ্যানসারটা সঠিক দিচ্ছেন কিনা, কারণ ওএমআর শিটে কিভাবে অ্যানসার দিচ্ছেন এটা দেখবে না, দেখবে সঠিক জায়গায় বল বৃত্ত পূরণ করা হয়েছে কিনা। এই জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ, আপনি বাসায় ইচ্ছা মতো বড় করে রাখেন, কিন্তু পরীক্ষার হলে সবসময় স্মার্ট ওয়েতে অল্প লাইন লিখে অ্যানসার বাই করতে হবে, মানে 2-3 লাইন যত জাম করতে পারবেন তত ভালো। এখন শেখার সময় জাম করার দরকার নেই, শেখার সময় আপনি বিস্তারিত শিখেন, কিন্তু যখন আপনি পরীক্ষায় অ্যাপ্লাই করতে যাবেন বীজগণিতের প্রশ্নগুলোতে বিশেষ করে কম লিখে বেশি কাজ করতে হবে।
তাহলে আসি যে এই 2 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 4x প্লাস 6 ইকুয়াল টু 3x প্লাস 6। এই দুই থেকে কিন্তু দুটাকে গুণ করলাম, ধ্যান 5 কিন্তু ডাইরেক্ট ডিলিট করে দিলাম। তাহলে এই 4x আর এই 3x যদি এই পাশে চলে আসে তাহলে x সমান সমান হচ্ছে 0। তাহলে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে ক নম্বর অপশনে 0 হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। আচ্ছা, 39তম বিশেষে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা এখানে দেখে বইয়ের মধ্যে 31 নম্বরে প্রশ্নটা বলতেছে যে 125 ইন্টু √5 ইন্টু 2x ইকুয়াল টু 1। আচ্ছা, খেয়াল করেন যে এখানে ডান পাশে 1 দেওয়া আছে আর বাম পাশে দেওয়া আছে 125 এর √5। এখন দেখেন এখানে আমরা কি করি, এই 125 আর √5 এর মধ্যে কিভাবে সমন্বয় করা যায়। সমন্বয়টা কিভাবে দেখেন তো, এখানে কি রিলেশন আছে, গুণ আছে না। তাহলে খেয়াল করেন, ধরেন এর উপর কিউব গুণন এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা গুণ দুটাকে ইয়া করে ফেলতে পারি না, যোগ করে ফেলতে পারি। আচ্ছা, কিন্তু দেখেন এইখানে ধরেন সাপোজ দেওয়া আছে b a টু দি পাওয়ার কিউব ডিভাইডেড b। তো আপনি যদি এই b না কাটেন তাহলে তো এটার সাথে সমন্বয় করতে পারবেন না। তার মানে কোনো কিছু যদি সাজায় দেওয়া না থাকে তাহলে সাজিয়ে নিতে হবে। এখন দেখেন এখানে দেওয়া আছে √5 আর এখানে দেওয়া আছে 125। 125 কে √5 এর ভিতরে বা √5 কে এর ভিতরে ঢোকানো যাচ্ছে না, তাহলে দুইটাকে একটা সিস্টেমে নিয়ে আসতে হবে যাতে একসাথে ম্যাচিং করা যায়। এই জন্য যেটা করতে হবে, আপনি 125 থেকে অটোমেটিক্যালি বুঝতেছেন 5 এর উপর কিউব হবে আর √5 এর সাথে 2x হবে। আচ্ছা, এখন এই √5টাকে আমরা ফ্র্যাকশন আকারে লিখতে পারি নিচে 2। এই রুটটা ডাইরেক্ট হয়ে গেল হাফ মানে নিচে 2, এইভাবে লেখা যায়। তাহলে দুইটা 5 হলো, অথবা এই 5√কিউব আছে না, এটাকেও √5 বানানো যায়। মানে আপনারা এই অনেক স্টাইলে করতে পারবেন যদি আপনার জানা থাকে। তো যাই হোক, এখানে আমরা 2 কেটে দিলাম, ইকুয়াল টু হচ্ছে এই পাশে 1। তাহলে এখানে 5 এর উপর কিউব আর এখানে আছে x, 5 এর উপর x। তাহলে 2 5 একসঙ্গে অ্যাড করে দিলে x প্লাস 3 ইকুয়াল টু, এটা জাস্ট খেয়াল করেন, আমি এখানে 1 লিখতে পারি, আর একটা মান লিখতে পারি, আর একটা মান লিখতে পারি, এত বাড়াবাড়ি চলবে না। সবসময় চেষ্টা করবেন অল্প লাইনে কিভাবে সবকিছু লেখা যায়। তাহলে এটা জাস্ট খেয়াল করেন, এখানে আমরা আরেকটা লাইন না লিখে ডাইরেক্ট ডান পাশের কাজটা করি। তো যে কোনো সময় আমরা কিছু শিখছি যে কোনো কিছু যত বড় সংখ্যা হোক এর উপর 0 হলে তার মান 1 হয়। এবার আমি সূচকের অধ্যায়তে আপনাদের বোঝাইছিলাম যে ডান পাশে মানে একটা সূত্র সোজা পাশে গেলে যা হয় এটা উল্টা পাশে মনে রাখতে হবে। সাপোজ আপনার a ডিভাইডেড b টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে আপনি যে কোনোখানে একটা 1 পাইলেন। এখন আপনার এই 1টাকে যে কোনো কারণে a/b বানাইতে হবে। তাহলে কি করলে a/b বানানো যাবে, এই a/b লিখে উপরে পাওয়ার 0 দিলে এটা 1 এর ভ্যালু হবে। কারণ কি, যে যেটা সূত্র আপনি সোজা পাশে পড়বেন ওটাকে উল্টা পাশে মনে রাখতে হবে। এখন আসি, এই 1টাকে আমরা এখানে 1 না লিখে এখানে 5 লিখব। আর 1টা আবার 5 হওয়ার সাহস রাখে না, রাখে না। কিন্তু বিষয় হচ্ছে কি, 5 এর উপর যদি আমি পাওয়ার 0 দেই তাহলে ওটা তো 1 কেই রিপ্রেজেন্ট করতেছে। এখন কেন এরকম করলাম, এই যে বাম পাশের 5 আমাকে হেল্প করলো যে ডান পাশে কি লিখতে হবে। এই বিষয়টা অনেকের মাথায় থাকবে না, তখন আর কি এই পাওয়ার নিয়ে খেলতে যেয়ে উল্টাপাল্টা করে ফেলবেন। এই ছোট ছোট বিষয়গুলো যদি কারো ক্লিয়ার থাকে, আমার মনে হয় না সূচকের অধ্যায়ের কোনো অঙ্ক কারো নাম্বার মিস হবে। আর যদি কেউ আমার পরীক্ষার আগের দিনও বলে যে ম্যাথ কি রিভিশন দিয়ে যাবো, বিসিএস এ বা নর্মাল কিছু পরীক্ষাতে, সূচকের অধ্যায়টার রেফারেন্স আমি দেই। কারণ কি এই অধ্যায়টা আপনি অল্প সময় রিভিশন দিতে পারবেন, আর এখান থেকে 2 নাম্বার থেকে 1 নাম্বার মাস্ট কমন আসবে। আবার দেখেন সমান্তর গুণোত্তর ধারা, তারপর হচ্ছে যে লগারিদম, ওইখানেও কিন্তু সূচকের এই বেসিক কথাগুলোই কাজে লাগে। আচ্ছা, তাই আসি, এই 5 আমরা পাওয়ার বাদ দিতে পারি, x প্লাস 3 ইকুয়াল টু 0, x সমান সমান -3। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, তো যাই হোক, আপনাদের একটা প্রশ্ন করতে দেই, আমি একটা না করতেই আসি, আপনারা একটা প্রশ্ন করতে দেই, এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করেন। প্রশ্নটা হচ্ছে এইরকম যে 4 টু দি পাওয়ার x প্লাস, বেসিক ম্যাথের 33 নম্বর অঙ্ক, 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32 হলে x এর ভ্যালু কত। এই প্রশ্নটা আপনারা সমাধান করার চেষ্টা করেন। 1 মিনিটের মধ্যে আমরা আবার ক্লাস কন্টিনিউ করব। হ্যাঁ, কোনো কমপ্লেন বলতেছে, কোনো কথা আছে? না না, কোনো সমস্যা নেই, যারা সমস্যা হচ্ছে তাদের সমস্যা। এই প্রশ্নটার অ্যান্সার কত আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা আমাদের ভিডিওগুলোকে
কোনো ধরনের কৃপণতা ছাড়াই শেয়ার করবেন, নিজের টাইমলাইনে রাখবেন, নিজেই পরবর্তীতে দেখবেন। কারণ অনেকে আমাকে ফেসবুকে বারবার বলে যে ভিডিওটা খুঁজে পাচ্ছি না, এটার লিঙ্ক দেন, ওইটার লিঙ্ক দেন। এত ইন্ডিভিজুয়াল প্রশ্নের অ্যান্সার দেওয়ার তো সময় আমাদের নাই, তাই না? আমরা কাজ করব আপনাকে আপনার প্রয়োজনে নিজের টাইমলাইনে, নিজের ধরেন আছে ফোল্ডারের লিঙ্কটাকে কপি করে শেয়ার করে রাখা, মানে যেভাবে আপনারা পারেন প্রিজার্ভ করবেন আমাদের যে ম্যাটেরিয়ালস গুলা। কারণ পরবর্তীতে আপনাকে সার্ভিস দেওয়ার মতো সময় আমাদের নাই। কারণ আমি হচ্ছে যে ক্লাস নিব, ভিডিও দিব, পিডিএফ দিব, যা যা লাগে আমি দিব, কিন্তু এটাকে আবার পুনরুদ্ধার করে আপনাকে বাইর করে দেওয়ার সময় আমার নাই। এই কারণে আপনারা নিজের প্রয়োজনে ভিডিওগুলো আপনাদের টাইমলাইনে, আপনাদের পার্সোনাল গ্রুপে, পেজে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে অথবা গ্রুপ চ্যাটে যেখানেই খুশি শেয়ার করে রাখবেন, যাতে আপনি নিজে পরবর্তীতে খুঁজে পান। আচ্ছা, এবার আমরা তাহলে অ্যাডভান্স লেভেলের, অ্যাডভান্স না, বিষয় হচ্ছে আসলে কি এখানে অ্যাডভান্স আর কঠিনের কিছু নাই, সবগুলাই কাছাকাছি নিও, যা শুধু ধাপে ধাপে শিখতে হবে। প্রথমে ইজি গুলা, তারপরে মিডিয়াম গুলা, তারপরে হার্ড গুলা, এই স্টাইল। আচ্ছা, তো আমরা আর দু একটা অঙ্ক দেখি। বইয়ের মধ্যে 574 নম্বর পৃষ্ঠায় 41 নম্বর অঙ্কটা আছে, এখানে একটু দেখি। এখানে বলতেছে কি যে a টু দি পাওয়ার b, এখানে পাওয়ার দেওয়া আছে x - 3 ইকুয়াল টু b টু দি b বাই a, এখানে দেওয়া আছে x - 5। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে দেওয়া আছে x - 3, এখানে x - 5, এটা তো কোনো ম্যাচিং হচ্ছে না। সবসময় যে সমান সমান চিহ্ন থাকে না দুই পাশে, হয় পাওয়ারের ম্যাচিং অথবা বেস এর ম্যাচিং খুঁজতে হবে। তাহলে a বাই b, b বাই a, এইখানে একটু কাছাকাছি কোথায় যেন মিল আছে। তাহলে এটাকে আমরা যদি সাইজ করে সোজা করতে চাই, তাহলে এই পাশে a বাই b আছে, a বাই b এ থাক, আর ওই পাশে যে b বাই a আছে, এটাকে আমরা a বাই b বানাই দিলাম। তো জোর করে বানাই দিলে তো হবে না। আমরা একটা জিনিস শিখছিলাম যে ফ্র্যাকশনের উপর পাওয়ার থাকলে ফ্র্যাকশনটা কোনো কারণে যদি আমরা উল্টায় দেই, তাহলে উপরের পাওয়ারটা প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এই পাওয়ারটার আগে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখন দুই পাশের বেস যেহেতু সমান হয়ে গেছে, তাহলে আমরা এখন লিখতে পারি x - 3 ইকুয়াল টু -x + 5। এই xটা এই পাশে চলে আসে হয়ে গেল 2x, এই 3টা ওই পাশে চলে গেল হয়ে যাবে 8। তাহলে x = 8/2 = 4। এই যে এইভাবে দুই এক লাইন কিন্তু শর্ট করে নিতে হবে, তাহলে বীজগণিতে আপনার স্পিড বাড়বে, পরীক্ষায় টাইম সেভ হবে। তো যাই হোক, এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 4। তাহলে এখানে একটা নতুন জিনিস শিখলাম কি, যে এই ফ্র্যাকশনটাকে উল্টাই দিলে কিভাবে পজিটিভটাকে নেগেটিভ আর নেগেটিভটাকে পজিটিভ সংখ্যা নিতে হয়। আচ্ছা, এবার আসি, আমরা আরো নতুন একটা জিনিস দেখবো। 35তম বিসিএস একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আসছে। এই প্রশ্নটা আমি দেখলাম অনেকগুলো পরীক্ষায় একটু করে পাওয়ার চেঞ্জ করে করে হুবহু কমন আসতেছে। বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলোকে এই জন্য গুরুত্ব দিবেন, কারণ আপনারা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা দিতে যান, তখন এই বিসিএস এর এই প্রশ্নগুলো রিপিট হয়। আর বিসিএস এর একটা বিষয় খেয়াল করবেন, প্রশ্ন কিন্তু বিসিএস এর প্রশ্ন বিসিএস এর খুব কম রিপিট হয়। এই ক্ষেত্রে আপনারা গত 38তম বিসিএস এ দেখবেন সূচকের আর লগের দুইটা প্রশ্ন আসছিল, এগুলা 9-10 এর বইয়ে হুবহু আছে। এবং বিভিন্ন রিটেনের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে ক্লাস 9-10 এর ম্যাথ, এখন হায়ার ম্যাথের প্রশ্নগুলো দেখতে হবে। আমার এবার বেসিক ম্যাথে আমি যেটা চেষ্টা করছি যে ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্লাস 9-10 এর বই থেকে যতগুলো প্রশ্ন পরীক্ষায় আসার উপযোগী সবগুলোর প্রশ্ন এইখানে অ্যাড করে দিয়েছি, যেটা 4th এডিশনে বা আর আগের এডিশনগুলোতে ছিল না। প্রচুর নতুন ম্যাথ আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি, যাতে পরীক্ষায় আসার পরে কোথায় থেকে আসলে এটা খুঁজে বার না করে আগে থেকে আমরা শিখতে পারি। তো যাই হোক, আমরা এখন একটা নতুন অঙ্ক করবো। সেটা হচ্ছে যে 35তম বিসিএস আসছিল, প্রশ্ন হচ্ছে এরকম দেখেন, বেসিক ম্যাথের 48 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলতেছে যে x টু দি পাওয়ার -3 -0.001 ইকুয়াল টু 0 হলে x² এর মান কত, এটা আমাদের বাইর করতে হবে। তো এখানে দশমিক সংখ্যা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারেন যে আমরা তো ফ্র্যাকশন ধরে ধরে বা নরমাল সংখ্যা অঙ্ক করছি, দশমিক কেন আসলো? খেয়াল করেন, দশমিক মানে কিন্তু কোনো সংখ্যা না, দশমিকটাও এক ধরনের ভগ্নাংশ, বলে না দশমিক ভগ্নাংশ, ডেসিমাল ফ্র্যাকশন। তো বিষয়টাকে আমরা দেখেন যে এইটাকে আমরা এই মাইনাস পাওয়ার দেওয়া আছে, তাহলে এটাকে এখানে মাইনাস পাওয়ার লাগলাম, যেহেতু সমান সমানের পাশে 0 দেওয়া আছে, তাহলে এটাকে সমান সমানের ওই পাশে নিয়ে গেলে সমীকরণ সাজানো যাবে। তো সমান সমানের ওই পাশে আসতো, এটাকে ডাইরেক্ট নিয়ে না গিয়ে ডাইরেক্ট আমরা ফ্র্যাকশন মানে ফেলতে পারি, তাহলে একটা লাইন কম সময় লাগবে। তাহলে কিরকম দেখেন যে এখানে 3টা দশমিকের পরে সংখ্যা আছে, তাহলে আমরা নিচে লিখতে পারি দশমিকের পরে 3টা 1 নিয়ে, দশমিকের পরে 3, উপরে 1। আসলে বিষয়টা এরকম, এখান থেকে আমরা লিখি যে এখানে দশমিক উঠাই দিলে একটা নিচে 1 নিতে হয়, 3টা সংখ্যা আছে এই জন্য 3টা শূন্য। আচ্ছা, এবার দেখেন এই যে x এখানে 1 3 আছে না, পাওয়ার আছে না, তাহলে আমরা এটাকে x - 3 লিখলাম। এখন দেখেন এই 1000 মানে 10 এর উপর স্কয়ার দিলে 100 হয়, 10 এর উপর পাওয়ার 3 দিলে 1000 হয়। তাহলে এটা যেহেতু ফ্র্যাকশন আকারে আছে, তাহলে পাওয়ারটাকে মাইনাস আকারে দিতে হবে। তাহলে এই যে -3 বাদ দিলে x এর ভ্যালুটা হয়ে গেল 10।
দেন বইয়ের মধ্যে কিন্তু এর থেকে বড় করে সমাধান আছে, বাট লেখার সময় স্মার্টলি লেখা যায়। বইয়ে বিস্তারিত লিখছি কারণটা কি, এখন তো অনেক দুর্বল স্টুডেন্ট আছে যারা ভেঙে ভেঙে দেখবেন, কিন্তু আপনি যখন পরীক্ষা দিবেন তাহলে দেখেন এইখানে 2 লাইন সেভ হয়ে গেল, এখানে 1 লাইন সেভ হয়ে গেল, অঙ্কটা শর্টে হয়ে গেল। কিন্তু আবার কেউ যদি বলেন যে আমাকে বিস্তারিত বোঝাই দেন, বোঝাই দেওয়া যাবে। এবার আসি, তাহলে x এর মান যদি 10 হয় তাহলে এখানে x স্কয়ার এর মান কত হবে? আমাদের কিন্তু এটাই, যে আমাকে কিন্তু তাড়াহুড়া করে এটা অ্যানসার দিয়ে দিবেন, এটা কিন্তু ভুল। একটা অঙ্ক এত দূর পর্যন্ত করলেন আর ভুল উত্তর দিয়ে আসবেন, তাহলে তো আপনি অবশ্যই বেখালি কাজ করতেছেন। খেয়াল রাখতে হবে যে আপনি যেটা বাইর করলেন এটা কি অ্যানসার নাকি অন্য কিছু চাইছেন। যেহেতু প্রশ্নে বলছি x স্কয়ার এর মান কত, তাহলে x স্কয়ার এর মানটা হবে 100। এই 10 এর উপরে স্কয়ার মানে 100। আচ্ছা, সুপারভাইজার, এই রাকাবের সুপারভাইজারের পরীক্ষা 2017 সালে হয়েছিল এই প্রশ্নটার পরে। তো ওইখানে তখন কি বলছে যে এইরকম প্রশ্ন করে দিচ্ছে, বলছে x কিউবের মান কত। আর অনেকে আছে কি অঙ্কের অ্যানসার মুখস্থ করে, তাহলে এই প্রশ্ন দেখে মনে হচ্ছে কমন পড়ে গেছে, তাহলে অ্যানসার 100। এইরকম তো ভুল করা যাবে না। কি করতে হবে, এই যে x এর মান যেহেতু 100, তাহলে যদি কখনো x কিউবের মান চায় তাহলে 10 কিউব মানে 1000 অ্যানসার। তার মানে যখন যেভাবে আসবে তখন সেভাবে করতে হবে। আচ্ছা, আমরা বেশি লেন্দি করবো না, ক্লাসটা খুব দ্রুতই ক্লোজ করবো। আচ্ছা, আর দু একটা প্রশ্ন আপনাদের দেখাই দিই। কিছু বলতেছে? আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে বা কতটুকু কাজে লাগতেছে বা আমাদের গ্রুপটা আপনাদের কাছে কতটা ইফেক্টিভ হচ্ছে, এই বিষয়ে আপনারা কমেন্ট করবেন, আমরা আপনাদের ফিডব্যাক গুলো নিব। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের সার্ভিসগুলোকে আরো বেশি কার্যকরী করার। তো 11 নম্বর প্রশ্ন দেখেন আপনারা, 577 নম্বর পৃষ্ঠে 51 নম্বর অঙ্ক। এখানে বলতেছে যে 5 টু দি পাওয়ার 3x মাইনাস 7 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7 হলে x এর মানটা কত, এটা বের করতে হবে। আচ্ছা, এটা জিনিস খেয়াল করেন যে এখানে দুই পাশের পাওয়ার সেম আছে, আপনি যদি শুরুতেই পাওয়ারগুলোকে উঠাই দেন তাহলে 5 ইকুয়াল টু 3 হয়ে যাবে, তাহলে তো হলো না। কারণ কি 5 ইকুয়াল টু 3 দিয়ে তো অঙ্ক বাইর হবে না। সমীকরণের সমাধান করার বেসিক কনসেপ্টই হচ্ছে একটা রাশি অজানা থাকতে হবে, অজানা রাশির মান বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এখানে দুইটা পাওয়ারকে হোল পাওয়ার বানানো যায় কিভাবে। হোল পাওয়ার মানে একটার সাথে একটা সমন্বয়। তো এটা যদি খেয়াল করেন, x ইকুয়াল টু 2y, সাপোজ x ইকুয়াল টু b ab, এরকম যদি হয় তাহলে আমরা যদি ab টাকে ফুল নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি a মাইনাস ab ইকুয়াল টু 0, মানে সম্পূর্ণটাকে তুলে নিয়ে আসলাম। এই কাজগুলো উৎপাদকের অঙ্কে খুব হয়। দেখা যাচ্ছে কি যে রিটেনের লেখার সময় ডান পাশের কোনো মানকে বাম পাশে নিয়ে আসতে মাইনাস করতে হয়। কিন্তু আমি যদি মনে করি যে না, আমার যে কোনো কারণে সমান সমানের ডান পাশে একটা 1 দরকার, তাহলে এই 1 দরকার, তাহলে দেখেন আমি যদি 1 রাখি তাহলে এখানে কিন্তু এবার x মাইনাস ab লেখা যাবে না। কারণ কি দেখেন, এই ab এর সাথে 1টা গুণ অবস্থায় ছিল, কারণ যে কোনো কিছুর সাথে 1 গুণ অবস্থায় থাকে। তাহলে গুণ অবস্থায় থাকলে ab টা তো এই পাশে আসে মাইনাস হবে না, কি হবে, ভাগ হবে। এই জন্য কি হবে, নিচে a বাই b হয়ে যাবে। তো এই কথাটাই এখানে কাজে লাগাইতে হবে যে এখানে যদি আমি এই পাওয়ারটাকে হোল পাওয়ার বানাইতে চাই, তাহলে এই 5 আর 3 এর মধ্যে যে রিলেশনটা হবে সেই রিলেশনটা হয় গুণের হবে অথবা ভাগের হবে। যোগ আর বিয়োগ হলে কিন্তু রিলেশনটা ঠিক থাকবে না। আর একটা কথা বলি, a প্লাস b এর উপর স্কয়ার b এর উপর স্কয়ার, এটাকে কি হোল স্কয়ার a b হোল স্কয়ার দেওয়া যাবে? যাবে না। কিন্তু a গুণন b স্কয়ার, এটা কিন্তু হোল স্কয়ার দেওয়া যাবে। আবার a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার, এটাকে কিন্তু হোল স্কয়ার দেওয়া যাবে। তার মানে গুণ আর ভাগ থাকলে একসাথে হোল পাওয়ার দেওয়া যায়, কিন্তু যোগ আর বিয়োগ অবস্থায় থাকলে দেওয়া যায় না। তাহলে আমরা কি করব, এইটাকে হোল পাওয়ার বানানোর জন্য ভাগে নিয়ে আসি। তাহলে এই পাশে কার সাথে গুণ আছে, 1 এর সাথে গুণ অবস্থায় আছে। এইটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে হবে 7 আর 3x মাইনাস 7 ইকুয়াল টু 1। এই বিষয়টা টার্নিং পয়েন্ট এই প্রশ্নটা। তো এখানে 1 হলো, কিন্তু খেয়াল করুন, কারণ এখানে তো ভাগ অবস্থা আছে। আবার গুণ করে আলাদা করে দেন, আগের মতো হয়ে যাবে। এখন আসি 5 আর 3 এবার কি করা যায়, কমন দিয়ে এই পাওয়ারটাকে হোল পাওয়ার দেওয়া যায়। তো যখন আমি হোল পাওয়ার দিলাম তখন যে সুবিধাটা হলো, দেখেন যে এখানে যখন 1 আসলো, আমরা যদি সূচকের অঙ্কে 1 আসলে যে কোনো কিছু লিখে পাওয়ার 0 দেওয়া যায়। তাহলে আমরা কি করলাম, 5/3 3x মাইনাস 7 ইকুয়াল টু 5/3 টু দি পাওয়ার, এইখানে দেখেন যে কোনো কিছুর উপর 0। তাহলে এই 5/3 এর উপর 0 কেন দিলাম, কারণ এই ডান পাশের পাওয়ারটাকে বেসটাকে মিলাইতে হবে। তাহলে এখন এটা দুটাকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে 3x ইকুয়াল টু 7 আর x ইকুয়াল টু হচ্ছে 7/3। তার মানে হচ্ছে x এর মানটা হচ্ছে 7/3।
তো যাই হোক আজকে ক্লাসটা আর বেশি লেন্থি করবো না, লাস্ট ওয়ান একটা অঙ্ক করে দিয়ে আজকে ক্লোজ করবো এবং আগামীতে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আরো অ্যাডভান্স লেভেলের কিছু সূচকের অঙ্ক করার এবং রিটেনের পরীক্ষায় কিভাবে সূচকের অঙ্কের সমাধান করতে হয় এই বিষয়গুলো দেখানো। কারণ লাইভ ক্লাসগুলো অনেক বেশি লেন্থি হয়ে গেলে এটা দেখার আগ্রহ থাকে না অনেকের। আমরা লাস্ট ওয়ান একটা অঙ্ক করে আজকে ক্লোজ করে দিব ইনশাআল্লাহ। তো অঙ্কটা হচ্ছে বইয়ের 57 নম্বর অঙ্ক, যেটা বিভিন্ন পরীক্ষায় আসছে এবং এটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 5.3 উদাহরণ 1। বোর্ড বইগুলোর উদাহরণ থেকে শুরু করে অনুসরণের যে কয়েকটা প্রশ্ন আসে আপনারা সমাধান করে ফেলবেন। আমরা যে 6 to 10 এর বইটা ডেভেলপ করতেছি ইনশাআল্লাহ এটাতে সবগুলোর বিস্তারিত এবং সমন্বয় করে সমাধান পাবেন। তো আসি 17 নম্বর প্রশ্নটাতে বলতেছে যে 3 into 27 to the power x equal to 9 into x plus 4। এখানে x এর মান চাইছে। এরকম প্রায় প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে। তো এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, 9 আছে, 27 আছে, 3 আছে। তো এগুলো দেখে বোঝা যাচ্ছে 3 এর নামতা পড়লে সবগুলোকে টাচ করে, তার মানে এগুলো 3 এর গুণিতকের খেলা। তাহলে এই যে 3 কে না বাড়ায়া 27 কে কমানো যায়, তাহলে 3 into এই 27 মানে হচ্ছে 3 এর উপর কিউব, আর আগে থেকে এক্সট্রা ছিল এই জন্য হয়ে গেল 3x ইকুয়াল টু এখানে 3 এর উপর স্কয়ার দেওয়া যায়, স্কয়ার দেখাই দিতে হবে না, আপনি ডাইরেক্ট স্কয়ার দিয়ে গুণ করে দিবেন। তাহলে স্কয়ার দিলে 2x প্লাস 8। এই অনেকে কি করে এই 2 দিয়ে x কে গুণ করে আর 2 দিয়ে 4 কে গুণ করার কথা ভুলে যায়, আর যখন শেষে যে অ্যানসার মিলে না তখন বলে কোথায় যাবো ভুল হয়েছে। এই যে যে জায়গাগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা আছে এই জায়গাগুলোতে শুরুতেই খেয়াল করতে হবে। আর আমার বইয়ে আমি এই কাজটা খুব করে দিই যে এইখানে ভুল হতে পারে, এই জন্য আপনি কেয়ারফুল থাকবেন। আচ্ছা, তা আসি 3 আর 3, এই দুটো 3 সমন্বয় করলে যেটা হয় 3 to the power x plus 1 ইকুয়াল টু উপরে হচ্ছে 3 to the power 2x plus 8। এই দুই পাশের বেস যেহেতু মিলে গেল, এটা বেস বাদ দিলে 3x 2x মনে করেন 3 নাই, কিন্তু সমস্যা হচ্ছে কি আপনি এই 3 যে আছে এইটা আপনার চোখ থেকে দূর হচ্ছে না, এই জন্য আপনি আরো একটা লাইন লিখবেন x plus 1 equal to 2x plus 8, তারপর আরো আপনি সমাধান করবেন। কিন্তু এখানে মনে করেন তো এখানে 3 নাই, কারণ 3 থাকা না থাকা সমান, তাহলে এই লাইনটা এখানেই দেখা যাচ্ছে না, তাহলে আপনাকে তো আবার এই লাইনটা রিপিট করে লেখার দরকার নাই। এই যে এইভাবে লাইনগুলো আর কি সেভ হবে। তাহলে 3x থেকে 2x এই পাশে আসে চলে গেলে থাকলো x, এই 1টা ওই পাশে চলে গেলে হয়ে গেল 7। এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে ম্যাথের অন্তর্চক্ষু মানে ভেতর দিয়ে অনুধাবন করতে হলে প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। আগামীতে আরো ইনশাআল্লাহ লগের এবং হচ্ছে আরো গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে হাজির হব। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমাদের বইগুলো সবার সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করতেছি যে ম্যাথে কারো সমস্যা থাকবে না, রুমে বসে যেভাবে সাপোর্ট পাওয়া যায় সেভাবে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামীতে ব্যাংকের এমসিকিউ এবং রিটার্নের উপর আমার হিউজ প্ল্যান আছে, আপনারা আমাদের সাথে থাকবেন। আমি অনেক টাফ ম্যাথগুলোকে অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আর বিসিএস এর প্রশ্ন যেহেতু ইজি, এই জন্য ইজিলি ক্লাসগুলো নেওয়া হচ্ছে। নেক্সট লাইভে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আর নেক্সট লাইভ ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে, কারণ আসলে আমি আগে থেকে শিডিউল দিলে যেটা হয় কি শিডিউলগুলো মিস হয়ে যাওয়ার পরে আমার আসলে খুবই পার্সোনালি খুব খারাপ লাগে যে কথা দিয়ে কথা রাখতে পারলাম না। এই জন্য আমি হচ্ছে যে প্রতিদিন সন্ধ্যায় আমার গ্রুপে একটু দেখবেন যে আজকে লাইভ ক্লাস আছে কিনা। আমি সন্ধ্যায় আপডেটটা দিয়ে ইনস্ট্যান্ট ক্লাস নিব। অনেক আগে ঘোষণা দিলে যেটা হয় বিভিন্ন কারণে বাইরে থাকতে হয় বা বিভিন্ন সমস্যা হয়, তখন ক্লাসের শিডিউল মিস হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।